একটা ইনভেস্টিগেশন সমাপ্ত হওয়ার পরে আমরা জানি পুলিশ কি করে, একটা অভিযোগপত্র জমা করে, যাকে আমরা বলি যে চার্জশিট দাখিল করে। যদিও আসলে ওইটা জাস্ট পুলিশ কি কি জিনিসটা পাইলো, পুলিশের দায়িত্ব ছিল ওই এভিডেন্সটা দেওয়া, পুলিশের কাজ কিন্তু না যে কোনো চার্জশিট সাবমিট করা। পুলিশের দায়িত্ব হচ্ছে জাস্ট আদালতের আদেশে কি কি পাওয়া গেল অপরাধ রিলেটেড, এইটা আদালতের কাছে জমা করা। তো ওই জমা করার পরে এখন বিচারক সিদ্ধান্ত নিবে যে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি হবে না, মানে যেই তথ্য উপাত্তগুলা বিচারকের সামনে আসলো এর উপর ভিত্তি করে আসলে আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায় কিনা। তাহলে অভিযোগটাই আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের চার্জ। এই রিলেটেড আমরা মোটামুটি যদি দেখি আমরা 221 থেকে 240 পর্যন্ত পাবো। তাহলে এই চ্যাপ্টারটা চার্জ রিলেটেড একটা চ্যাপ্টার, এখান থেকে একটা এমসিকিউ পাবেনই আপনি। এটা হচ্ছে যে অভিযোগ ফর্মাল অ্যাকুজিশন। চার্জটার মানে হচ্ছে আনুষ্ঠানিক অভিযোগ গঠন। মানে একজন আসামির বিরুদ্ধে আগে আমরা 10 রকমের কথা বলতে পারি যে সে হত্যা করছে, দর্শন করছে, ডাকাতি করছে, লুণ্ঠন করছে, এগুলো জাস্ট মৌখিক অ্যাকুজিশন। পুলিশ অভিযোগ করে এভিডেন্স দিছে, সেটাও কোনো ফর্মাল অ্যাকুজিশন না। ফর্মাল অ্যাকুজিশন করবেন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট তখন সিদ্ধান্ত নেবেন যে অভিযোগটা আসছে তার ভিত্তিতে যেই তথ্য উপাত্ত আছে এর ভিত্তিতে কি আমি ফর্মাল অ্যাকুজিশন করতে পারি কিনা, মানে আসামির বিরুদ্ধে আমি কি চার্জ গঠন করতে পারবো কি পারবো না। এইটা হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের দুইটা ভাগে বিভক্ত। 221 থেকে 232 আমাদেরকে যে জিনিসটা বলে যে চার্জটা দেখতে কেমন হবে, কি কি লেখা থাকবে, পরিবর্তন করা যাবে কিনা, হাবিজাবি লেখা থাকে। আর 233 থেকে 240 আমাদেরকে বলে যে একটা অভিযোগপত্রে আমরা কতটা অপরাধ একসাথে নিয়ে আসতে পারবো, কতজন ব্যক্তিকে একসাথে নিয়ে আসতে পারবো। তাহলে আমাদের এই যে চ্যাপ্টারটা পড়বো এর বেসিকটা আগে একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন যে আমরা 221 থেকে 240 পড়বো, এটা দুইটা ভাগে বিভক্ত। 221 থেকে 232 আমরা এই যে চার্জের ধরন পাবো, বৈশিষ্ট্য পাবো। আর 233 থেকে 40 ওই চার্জশিটের মধ্যে কতটা অপরাধ একসাথে বিচার করা যাবে, কতজন ব্যক্তিকে আনা যাবে, এই রিলেটেড আমরা পাবো এখানে। তো আমরা সর্বপ্রথমেই এখান থেকে জাস্ট প্রথম অংশ থেকে 3টা সেকশন পড়বো, আর এই 3টা সেকশন আপনি ত্রিভুজ আকারে মনে রেখে দিবেন, 225, 227 আর 232। এর বাইরে আপনার কোনো দরকার নাই। 225-এ সহজ সরল একটা শব্দ বলে, যদি চার্জ যেটা ফ্রেম করা হয়েছে এটার মধ্যে যদি ছোটখাটো কোনো ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটির কারণে যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, আসামি যদি বিভ্রান্ত না হয়, তাহলে কোনো সমস্যা নাই, চার্জের নতুন করে চার্জ গঠন করার কোনো দরকার নেই। তাহলে সিম্পল আমরা কি জানলাম, যদি চার্জের মধ্যে, চার্জশিটের মধ্যে ছোটখাটো যেমন ধরেন যে সময়টা লিখে নাই, তারিখটা একটু সমস্যা, তারপরে কিছু ইরেগুলারিটি আছে যার কারণে আসলে ন্যায় বিচার ব্যাহত হবে না, এইরকম ছোটখাটো ভুল, এটা কোনো ভুল না। তাহলে 225 চার্জশিটে ছোটখাটো ভুল থাকলে এই মামলার উপর কোনো প্রভাব পড়বে না, এটা জাস্ট মনে রাখবেন সেকশন নাম্বারটা সহ। এরপরে 227-এ চলে যাবেন যে একটা চার্জ যখন বিচারক ফ্রেম করার পরে বিচারকের কাছে ক্ষমতা আছে জাজমেন্ট প্রনাউন্স করার পূর্ব পর্যন্ত অ্যাট এনি স্টেজ ওই চার্জশিটটা সে পরিবর্তন করতে পারে, নতুন চার্জ গঠন করতে পারে। তাহলে আপনার এমসিকিউ হইতে পারে যে বিচারক কি করতে পারেন কিনা, কতক্ষণ পর্যন্ত চার্জ অল্টার করতে পারে, চার্জ এডিশন করতে পারে। তাহলে জাজমেন্ট প্রনাউন্স করার পূর্ব পর্যন্ত, এটা একটা এমসিকিউ। এরপরে আপনার আবার নানা প্রকার এই সেকশন নাম্বারটা জানতে চাইতে পারে যে বিচারক কত ধারার অধীনে চার্জটা পরিবর্তন করতে পারে বা চার্জ প্রতিস্থাপন করতে পারে, তাহলে 227। আর সর্বশেষ হচ্ছে যদি আমাদের ম্যাটেরিয়ালগত বড় কোনো প্রকার ভুল ভ্রান্তি হয় তাইলে আমাদের মামলার উপর কি প্রভাব পড়বে। 225-এ ছিল ছোটখাটো ভুল, আর 232 হচ্ছে বড় ভুল। তো বলতেছে যদি এই রকম বড় ভুল হয়, মামলা যখন রায় হয়ে গেল তখন আপিল আদালত বলেন, সেটা রিভিশন আদালত বলেন, আপিল আদালত এবং রিভিশন আদালত তখন যে কাজটা করতে পারে, যদি দেখে এই বড় ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হয়েছে, আসামি তার সঠিক ডিফেন্স নিতে পারে নাই, তাহলে ওই জাজমেন্টটা মানে ওই সেন্টেন্সটাকে বাতিল করতে পারে একটা, অথবা নতুন করে চার্জ গঠন করে বিচারের আদেশ দিতে পারে। তাহলে আমরা এই 3টা সেকশন
এই প্রথম অংশ থেকে আরেকবার বোঝার চেষ্টা করি। যদি চার্জে যদি আমাদের কোনো ছোটখাটো ভুল থাকে, এর ফলাফল কি হবে? বলতেছে কোনো সমস্যা নাই, মামলা বা এই যে জাজমেন্ট যেটা হয়েছে এটাতে কোনো প্রকার ইফেক্ট আসবে না। আর 227 আমাদেরকে বলে যে চার্জটা রায় প্রকাশের পূর্ব পর্যন্ত অ্যাট এনি টাইম চার্জ আমরা পরিবর্তন করতে পারি অথবা নতুন করে চার্জ আমরা গঠন করতে পারি। তবে এখানে একটা কন্ডিশন হচ্ছে, প্রতিবার চার্জ যখন আমরা পরিবর্তন করব আসামিকে আমরা বুঝিয়ে দিব যে তার বিরুদ্ধে নতুন কি চার্জ আসলো। মানে তাকে আমরা নতুন চার্জটা শুধু গঠন করব না, তারে একদম সহজ ভাষায় বুঝিয়ে দিব যে আপনার বিরুদ্ধে আগে এই অভিযোগ ছিল, এখন আমরা এই অভিযোগ আনতেছি। আর 232 বলতেছে যদি ম্যাটেরিয়ালগত ইরো ঘটে, মানে গুরুতর যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়, তাহলে আপিল আদালত, রিভিশন আদালত কি করতে পারে? ওই সেন্টেন্সটাকে বাতিল করতে পারে অথবা নতুন করে চার্জ গঠন করে বিচারের জন্য প্রেরণ করতে পারে। তাহলে আশা করি এই তিনটা সেকশন আপনার ভুলার কথা না, একসাথে পড়েন, 3 বার পড়েন, 10 বার পড়েন, যাতে আপনার মূল থিমটা আপনার মনে থাকে। এখন আমরা চলে যাই দ্বিতীয় ধাপে, সেটা হচ্ছে যে জয়েন্ডার অফ চার্জ। জয়েন্ডার অফ চার্জের মূল থিমটা হচ্ছে যে একটা চার্জশিটে আমরা কতটা অপরাধকে একসাথে বিচার করতে পারবো আর কতজন অপরাধীকে নিয়ে আসতে পারবো, এর মূল থিম আমরা এখানে পাবো। তো আমাদের প্রথমে আমরা বেসিক বা জেনারেল রুল হচ্ছে 233। এখানে বলে যে ভাই প্রতিটা অপরাধ হচ্ছে পৃথক, এদের আমরা পৃথক চার্জ গঠন করব, পৃথক বিচার করব। তাহলে জেনারেল রুলসটা আগে মনে রাখবেন, প্রতিটা অপরাধের পৃথক চার্জ গঠন হবে, পৃথক তার বিচার হবে, এটা বলতেছে 233। এই 233-এর তিনটা ব্যতিক্রম বলতেছে যে না, আমরা কি করতে পারবো, একাধিক অপরাধকে একসাথে নিয়ে আসতে পারবো যেই যদি এই অবস্থাগুলোর মধ্যে পড়ে। তাহলে আমরা প্রথমে 233 জেনারেল নিয়ম, প্রতিটা চার্জের জন্য পৃথক চার্জ গঠন করব, পৃথক পৃথকভাবে তার বিচার করব। আর 3টা সেকশন আমাদের ব্যতিক্রম দিয়ে বলতেছে যে না, আমরা একাধিক অপরাধকেও একসাথে নিয়ে আসতে পারবো। সর্বপ্রথমে 234 আমাদেরকে বলে যদি কোনো অপরাধী একই ধরনের অপরাধ গত 12 মাসের মধ্যে যতগুলা করবে সেখান থেকে সর্বোচ্চ 3টাকে আমরা একসাথে নিতে পারবো। তো এটা একটা এমসিকিউ যে একই ধরনের অপরাধ কয়টা পর্যন্ত আমরা যদি 12 মাসের মধ্যে ঘটে নিয়ে আসতে পারবো? 3টা অপরাধ। এখন ওই ব্যক্তি যদি কি করে, ধরলাম যে সে 1 বছরের মধ্যে অপরাধগুলো তো করলো কিন্তু একাধিক করছে, ধরলাম যে গত 12 মাসের মধ্যে সে চুরি করছে, এখন সে 10 জায়গায় চুরি করছে, তাহলে তার এই 10টা চুরিকে আমরা একসাথে নিয়ে আসতে পারবো না। ম্যাক্সিমাম শুধু 3টা চুরির ঘটনাকে একসাথে নিয়ে আসতে পারবো, চাই একক ব্যক্তির বিরুদ্ধে হোক বা ভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হোক, চাই রহিম সাহেবের বাসায় চুরি করুক, করিম সাহেবের বাসায় চুরি করুক, সর্বোচ্চ 3টা চুরির চার্জ একই মামলায় একসাথে চার্জ ফ্রেম করে বিচার করতে পারবো, এর বেশি না। তাহলে এইটা আমাদের একটা এমসিকিউ যে কতটা অপরাধ, 3টা অপরাধ কত দিনের মধ্যে? 12 মাসের মধ্যে। কত ধারায় আছে? 234। এখন চলে আসি 235, দ্বিতীয় ব্যতিক্রম। 235-এ বলে যদি কোনো অপরাধী একটা অপরাধ করতে গিয়ে একই সময়ে একাধিক অপরাধ করে, মানে গেছিল সে ডাকাতি করতে, এখন ডাকাতি করতে গিয়ে সে কি করছে, সেখানে হত্যা করছে, নারী ধর্ষণ করছে, বাসাটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, কিন্তু অপরাধের ইচ্ছা ছিল তার ডাকাতি করার। এখন আমরা একই চার্জশিটের মধ্যে তার ডাকাতি, তার হত্যা, তার ধর্ষণ, তার এই যে বাড়ি পুড়িয়ে দেওয়া, 4টা অভিযোগ নিয়ে আসতে পারবো। তাহলে অপরাধী যখন একই কজ অফ অ্যাকশনে, একই কার্যধারায় যখন একাধিক অপরাধ করবে, যতগুলাই অপরাধ করুক সবগুলো আমরা একসাথে নিয়ে আসতে পারবো। এটা বলতেছে আমাদের 235-এর প্রথম অংশ। দ্বিতীয় অংশ যেটা বলতেছে যে যদি কোনো অপরাধ কি ঘটে 2 সেকশনের মধ্যে পড়ে, কেমন হইতে পারে? যেমন ধরেন যে পেনাল কোডে আমরা কি করি, পেনাল কোডে আমরা সাধারণ আঘাত জানি, ওইটা একটা অপরাধ, কিন্তু আপনি পুলিশকে যদি, পুলিশের সরকারি কাজ করতে আসছে তাকে আপনি বাধা দিয়েছেন, শারীরিক আঘাত করছেন, আপনি 2 ধারায় আপনার বিরুদ্ধে চার্জ গঠিত হইতে পারে। একটা হচ্ছে সাধারণ আঘাত, আরেকটা হচ্ছে সরকারি কর্মকর্তাকে কাজে বাধা দিয়ে আঘাত। পৃথক 2টা ধারায় কাজ করছেন একটা, কিন্তু 2টা চার্জে অভিযুক্ত হইতে পারে। তাহলে আপনাকে আমরা 2টাকেই একসাথে একই চার্জে নিয়ে আসতে পারবো। কিন্তু জেনারেল নিয়ম কি ছিল? পৃথক চার্জ পৃথক বিচার। কিন্তু এই 2 নম্বরে বলতেছে যেহেতু 2 ধারায় পড়তেছে একসাথে নিয়ে আসেন, কোনো সমস্যা নাই।
এরপরে আমরা 3 নাম্বার ব্যতিক্রম যেটা বলতেছি সেটা হচ্ছে যে প্রতিটা কাজই অপরাধ, কিন্তু দুইটা কাজকে একসাথে করলে আবার নতুন একটা অপরাধ, তাইলে তিনোটাকে একসাথে নিয়ে আসতে পারবো। কেমন? ডাকাতি করা একটা অপরাধ, হত্যা করা একটা অপরাধ। এখন ডাকাতি করতে গিয়ে কেউ হত্যা করছে, ডাকাতি করাও অপরাধ, হত্যা করাও অপরাধ। এখন ব্যক্তি ডাকাতি করতে গিয়ে যদি হত্যা করে, তাহলে তার বিরুদ্ধে আমরা কি করতে পারবো? ওই তিনোটা চার্জই একসাথে নিয়ে আসতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের 235। তাহলে আবার যদি প্রথম থেকে আপনি মুখস্থ না করে একটু বোঝার চেষ্টা করেন, প্রতিটা ঘটনা যেহেতু ভিন্ন, তাহলে প্রতিটা অপরাধের পৃথক চার্জ হবে, পৃথক বিচার হবে। 233 এই কথাটা বলে। এর ব্যতিক্রম হচ্ছে 3টা ধারা। 234 বলতেছে যে যদি গত 12 মাসের মধ্যে ব্যক্তি একই ধরনের সর্বোচ্চ যতগুলো অপরাধ করবে, 3টা অপরাধ একসাথে বিচার করতে পারবো। এরপরে আমাদের 235 যেটা বলতেছে সেটা হচ্ছে যে একই অপরাধ করতে গিয়ে যতগুলো অপরাধ করবে সবগুলো একসাথে আমরা নিয়ে আসতে পারবো। কোনো অপরাধ যদি একাধিক ধারার মধ্যে পড়ে তাইলে একসাথে বিচার করতে পারবো। আর কোনো অংশ, প্রতিটা অংশই অপরাধ, কিন্তু অংশগুলোকে একত্রিত করলে একটা ভিন্ন অপরাধ, তাইলে প্রতিটাকে আমরা একই সাথে নিয়ে আসতে পারবো। 3 নাম্বার ব্যতিক্রম 236 বলতেছে যে কোন অপরাধটা ঘটছে এটা নিয়ে যদি ডাউট হয়, সন্দেহ হয়, তাহলে আমরা কি করতে পারবো? ওই যে একাধিক অপরাধ হবে সবগুলা নিয়ে আসতে পারবো। কেমন? যেমন ধরেন যে একজন বাড়ির লোক কি করলো, বাড়ির মালিকের অগোচরে বাসা থেকে কোনো জিনিসপত্র নিয়ে চলে গেল। এখন এটা চুরি হবে না বিশ্বাসভঙ্গ হবে, এটা নিয়ে কনফিউশন আছে। আপনার বাসায় কেউ কাজ করে, আপনারে না জানিয়ে আপনার আলমারি থেকে টাকা পয়সা গহনা নিয়ে সে পালিয়ে গেছে। এখন এটাকে আপনি চুরির ডেফিনেশনে আনবেন, না আপনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ডেফিনেশনে আনবেন? দুইটার মধ্যে কনফিউশন থাকতে পারে, এটা পার্থক্য করা খুবই দুরূহ ব্যাপার। তো এখন এর যখন চার্জ আমরা ফ্রেম করব, তখন আমরা কি করতে পারি? তার বিরুদ্ধে ধরেন যে 379 ধারা, 380 ধারা আমরা চার্জ ফ্রেম করব। সে বাসা থেকে চুরি করছে একটা, কিন্তু আমরা ডাউট ফিলে আছি যে চুরি হইল না বিশ্বাসভঙ্গ হইল। তাইলে আমরা ওই বিশ্বাসভঙ্গের যে সেকশন সেটাও নিয়ে আসতে পারবো। এখন এটা নিয়ে আসবো কিভাবে? অর দিয়ে নিয়ে আসতে পারি, অথবা অ্যান্ড দিয়ে নিয়ে আসতে পারি, যে সে চুরিও করছে এবং বিশ্বাসভঙ্গও করছে, এটা একটা করতে পারি। অথবা বলতে পারি যে হয় সে চুরি করছে, না হয় সে বিশ্বাসভঙ্গ করছে, তখন যেটা প্রমাণিত হবে সেইটা শাস্তি দিব। তাহলে একাধিক অপরাধকে আমরা আনার 3টা ব্যতিক্রম পাইলাম। আর 237 ওই 236-এর সাথেই বলে যে যদি কোনো মামলায় দেখা যায় যে 236-এর অধীনে চার্জ ফ্রেম করছি, কিন্তু রায়ের মধ্যে আরেকটা প্রমাণিত হইল, তখন বলতেছে 237 বলতেছে আমরা যদিও চার্জ গঠন করি নাই, কোনো সমস্যা নাই, ওই ছোটখাটো ওইটারও আমরা শাস্তি দিয়ে দিতে পারবো। তাহলে এই যে জয়েন্ডার অফ চার্জটা খুবই গুরুত্বপূর্ণ, ওই জন্য আমরা এই কয়েকটা সেকশনে একটু গুরুত্ব দিচ্ছি। এখান থেকে আপনি একটা এমসিকিউ কিন্তু পাবেন। তাহলে আবার আরেকবার চিন্তা করেন, যাতে ভিডিওটা দেখতে দেখতেই আপনার টোটাল জিনিসটা মুখস্থ হয়ে যায়, যাতে পৃথক করে পড়তে না হয়। প্রতিটা অপরাধের পৃথক চার্জ গঠিত হবে, পৃথকভাবে বিচার হবে। 233 জেনারেল নিয়ম, এটা একদম ছোট্ট করে লিখে রাখেন। 233 সবকিছু পৃথক পৃথক, চার্জও পৃথক, বিচারও পৃথক। কয়টা ধারা ব্যতিক্রম? 3টা ধারা ব্যতিক্রম। 234 বলে 12 মাসের মধ্যে সর্বোচ্চ 3টা অপরাধ একসাথে আমরা কি করতে পারবো? কম্বাইন করতে পারবো। 235 বলে অপরাধ করতে গিয়ে যতগুলো অপরাধ করছে সব একসাথে করতে পারবো। যদি কোনো অপরাধ 2 ধারায় পড়ে একসাথে করতে পারবো। যদি প্রতিটাই অপরাধ, আবার 2টা অপরাধ একসাথে করলে নতুন একটা অপরাধ, তাইলে একসাথে নিয়ে আসতে পারবো। আর 236 বলে যে কোন অপরাধ ঘটছে এটা নিয়ে যদি আমি ডাউট ফিল করি, তখন আমি যে চার্জটা ফ্রেম করব সেটা আমি কি করতে পারি? এবং দিয়ে করতে পারি, যে হয় চুরিও করছে, বিশ্বাসভঙ্গ করছে, অথবা আমি অল্টারনেটিভ করতে পারি যে সে হয় চুরি করছে অথবা বিশ্বাসভঙ্গ করছে। এখন যেটা প্রমাণিত হবে সেটা শাস্তি দিব। তাহলে এই 3টা আপনি একসাথে পড়বেন। মনে রাখার জন্য প্রয়োজন হইলে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে ত্রিভুজ আকারে আপনি 3টা ব্যতিক্রমকে সাজাইতে পারেন, যে এই 3টা ব্যতিক্রম আমার 234, 235, 236 হচ্ছে ব্যতিক্রম। এগুলো আমাদেরকে ক্ষমতা দেয় যে একই চার্জশিটে একাধিক অপরাধ নিয়ে আসতে পারবো। আর 233 আমাদের ব্যতিক্রম বলে যে না, সবার জন্য পৃথক পৃথক জেনারেল রুল। এরপরে আমরা চলে আসি, এই অধ্যায়েরও আরো 3টা সেকশন আছে। 238 জেনারেল নিয়ম যেটা বলতেছে যে যদি একটা বড়সড় ঘটনার চার্জশিট ফ্রেম করা হয়েছে, যেমন ধরেন যে একটা ধর্ষণ মামলার চার্জ ফ্রেম করা হয়েছে, কিন্তু তথ্য প্রমাণে
সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়েছে যে না, সে মহিলার শ্লীলতাহানি করছে, মানে জাস্ট হয়তো তার যে অভদ্রভাবে তার সাথে তার শরীরে স্পর্শ করছে এতটুকু প্রমাণ করা গেছে, কিন্তু চার্জ ফ্রেম করছিলাম আমরা ধর্ষণ মামলা। তো 238 ওই ক্ষমতাটা দেয় বিচারককে যে নতুন করে চার্জ ফ্রেমের দরকার নাই, যেহেতু একটা বড় চার্জ আমরা ফ্রেম করছি কিন্তু ছোট একটা অপরাধ প্রমাণ করতে পারছি ওই একই ধারাবাহিকতায়, অতএব শাস্তি দেওয়া যাবে, নতুন করে চার্জ গঠন করার দরকার হবে না। একই রকম ভাবে যেমন ধরেন যে কি হয়, অনেক ক্ষেত্রে হত্যা মামলার ক্ষেত্রে চার্জ গঠিত হয় কিন্তু তখন তথ্য প্রমাণে প্রমাণিত হয় যে না, এটা গ্রিভিয়াস হার্ড ছিল, যে ব্যক্তি আঘাতটা করছে তার কোনো ইন্টেনশন ছিল না, নলেজ ছিল না তাকে হত্যা করার, আদালত প্রমাণিত হয় যে গ্রিভিয়াস হার্ড, কিন্তু চার্জ গঠন হয়েছিল হত্যা মামলার। তো নতুন করে চার্জ গঠন করার দরকার হয় না, ওই হত্যা মামলার জায়গায় গ্রিভিয়াস হার্ড আঘাতের শাস্তি দেওয়া যায়। তো এই ক্ষমতা পাচ্ছি কোথায় আমরা? 238-এ, যে একটা অপরাধের চার্জ ফ্রেম যদি করা হয় যেটা সর্বোচ্চ ম্যাক্সিমাম লেভেলের, তার থেকে ছোট কিছু প্রমাণ করা গেলে চার্জ গঠন করার দরকার হবে না নতুন করে। কিন্তু সমস্যা হচ্ছে, যেমন ধরেন যে আপনি যদি কি করেন, আপনি যদি গ্রিভিয়াস হার্ট বা সাধারণ আঘাতে চার্জ ফ্রেম করে হত্যা মামলা শাস্তি দিতে পারবেন না। তার মানে হচ্ছে আপনি নিচে থেকে উপরের দিকে যাইতে পারবেন না। আপনি সাধারণ আঘাতের জন্য চার্জ ফ্রেম করছেন, তারে গুরুতর আঘাতে শাস্তি দিতে পারবেন না, তারে মৃত্যুদণ্ড শাস্তি দিতে পারবেন না। কিন্তু আপনি কোনটা পারবেন? গুরুতর আঘাতে চার্জ ফ্রেম করছেন আপনি, তারে, জাস্ট 1 সেকেন্ড, গুরুতর আঘাতের আপনি চার্জ ফ্রেম করছেন তারে সাধারণ আঘাতের শাস্তি দিতে পারবেন, মানে হায়ার লেভেলে যাইতে পারবেন না, লয়ার লেভেলে আসতে পারবেন। এটা মনে রাখবেন, 238 এই ক্ষমতাটা দেয়। আর 239 এখন বলে যে অপরাধীর সংখ্যা, একটা চার্জশিটে আমরা কতজন অপরাধীকে নিয়ে আসতে পারবো। এতক্ষণ তো দেখলাম যে কতটা অপরাধকে নিয়ে আসতে পারবো। তো 239-এ 7 ধরনের ব্যক্তির কথা বলা আছে। তো নর্মালি আপনার নামগুলো মনে রাখার দরকার নাই, জাস্ট এতটুকু মনে রাখবেন যে 7 প্রকারের ব্যক্তিকে আমরা একই চার্জে নিয়ে আসতে পারি, এতটুকু মনে রাখলেই যথেষ্ট। তারপরেও যারা মনে রাখতে চান, অলরেডি আপনাদের মনে কিন্তু আছে কোনটা, ওই যে যেমন ধরেন যে যারা একসাথে অপরাধ করবে তাদের সবাইকে নিয়ে আসতে আমরা পারবো, যারা গত 12 মাসের মধ্যে ওই যে 3টা অপরাধ করছে 10 জন মিলে করছে তাদেরকেও আমরা নিয়ে আসতে পারবো, যারা অপরাধ করছে, যারা অপরাধের অপসহায়তা করছে, যারা ষড়যন্ত্র করছে সবাইরে নিয়ে আসতে পারবো। এরকম 7 প্রকারের জিনিস দেওয়া আছে, যেমন চোরাই মাল, যে চুরি করছে, যার কাছে পাওয়া গেছে, যে স্থানে রাখছে সবাইকে নিয়ে আসা যাবে। তো এই 7টা আপনার ভিতরে মনে রাখার দরকার নাই, জাস্ট হেডিংটা মনে রাখবেন যে 7 প্রকারের ব্যক্তিকে আমরা একই চার্জে নিয়ে আসে একই সাথে বিচার করতে পারবো। সর্বশেষ 240, 240 বলে যদি আমরা কোনো আসামির বিরুদ্ধে একাধিক চার্জটা ফ্রেম করি আর আদালতে ধরেন যে একটা চার্জ প্রমাণিত হয়ে গেছে, তাইলে বাকি চার্জগুলা চাইলে অভিযোগকারী অথবা রাষ্ট্রপক্ষ তুলে নিতে পারে। তাইলে চার্জ তুলে নেওয়ার ফলাফলটা কি হবে? তো বলতেছে যে এটা আপনি আদালতের অনুমতি ক্রমে করবেন, তাহলে এই বাকি চার্জগুলা যেগুলো আপনি তুলে নিচ্ছেন এগুলো অ্যাকুইটাল হিসাবে গণ্য হবে, মানে এইগুলার বিরুদ্ধে দ্বিতীয়বার মামলা দায়ের করা যাবে না। কেমন হইতে পারে? যেমন আমরা বললাম আপনি চুরি এবং আপনি বিশ্বাসভঙ্গের চার্জ ফ্রেম করছেন, এখন আদালতে দেখা গেল চুরিটা প্রমাণ করতে পারছেন, এখন যে বিশ্বাসভঙ্গের চার্জটা আছে আপনি আবেদন করতে পারেন যে ওইটার আর দরকার নাই, ওইটা আমি তুলে নিলাম, চুরির শাস্তি দিয়ে দেন যথেষ্ট। তাহলে ওই বিশ্বাসভঙ্গের জন্য আপনি দ্বিতীয়বার আর কি করতে পারবেন না? মামলা দায়ের করতে পারবেন না। তাহলে 240-এ যদি আমরা কোনো চার্জ তুলে নেই, এর ফলাফল হচ্ছে অ্যাকুইট হয়ে যাবে, আসামি খালাস পাবে ওই অভিযোগ থেকে, দ্বিতীয়বার আর ওই অভিযোগে কোনো মামলা দায়ের করা যাবে না। তাহলে এটাকে যদি আপনি এখানে এক লাইনে সাজিয়ে নেন, এতক্ষণ যে আমরা 10 মিনিট যেটা পড়লাম, এক লাইনে এইভাবে আপনি রিভিশনটা দিবেন। 233 লিখবেন যে সবকিছু পৃথক পৃথক, এইভাবে মনে রাখবেন, চার্জও পৃথক, বিচারও পৃথক। 234 12 মাসের মধ্যে 3টা জিনিস একসাথে আমরা নিয়ে আসতে পারবো। 235 একই অপরাধ করতে গিয়ে যত অপরাধ করবে সবগুলো একসাথে নিয়ে আসতে পারবো। 236 সন্দেহ হইলে আমরা কি করব? অল্টারনেটিভ হিসাবে চার্জ গঠন করব। 237-এ বলে 36-এর যে চার্জটা আমরা ফ্রেম করছিলাম, যদি নতুন কোনো অপরাধ প্রমাণিত হয় তাহলে চার্জ ফ্রেম করার দরকার নাই, শাস্তি দিতে পারবো। আর 238-এ বলে যদি একটা বড় চার্জ আমরা ফ্রেম করি,
ওইটা যদি প্রমাণ করতে না পারি, কিন্তু তার রিলেটেড ছোটখাটো যতটুকু প্রমাণ করতে পারবো ওইটার উপর ভিত্তি করে আমরা শাস্তি দিতে পারবো। 37 আর 38-এর মধ্যে বেসিক পার্থক্য এটাই। 37 শুধু 36-এর সাথে কানেক্টেড, আর 38 হচ্ছে ইন জেনারেল, বড় অপরাধে চার্জ ফ্রেম করলাম, ছোটটা প্রমাণ করতে পারছি, শাস্তি দেওয়া যাবে। আর আমাদের 239 আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে 7 ধরনের ব্যক্তিকে আমরা একই চার্জে নিয়ে আসে একই সাথে বিচার করতে পারবো। আর 240 বলে যে যদি কোনো চার্জ আমরা উইথড্র করে নিই, তুলে নেই, এর ফলাফল হবে খালাস। তো এইভাবে আপনি এক লাইনে লিখে 10 বার রিভিশন দেন, দেখবেন যে আপনার কনফিডেন্ট লেভেলটা বেড়ে গেল। তাহলে এই চার্জ থেকে আপনি একটা এমসিকিউ পাবেন। এই যে 221 থেকে নিয়ে 240 পর্যন্ত একটা এমসিকিউ থাকবেই থাকবে। এখন সেকশন নাম্বার হইতে পারে, ভিতরে সত্য মিথ্যা হইতে পারে, যেভাবেই হোক। এরপরে চলে আসি আমরা একদম টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে বিচার। এখন ফর্মালি আমরা ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা আদালতে বিচারটা দেখবো যে কিভাবে সংগঠিত হয়। তো এটা থেকে এমসিকিউর জন্য আপনি একদম এই যে ছোটখাটো জিনিসটা মনে রাখবেন যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কত চ্যাপ্টারের অধীনে হয়। রোমান সংখ্যা দেওয়া আছে 20। রোমান সংখ্যাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, মাঝে মাঝে এটাও একটা এমসিকিউ দিয়ে দেয়, খুবই সহজ, যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার সিআরপিসির কত চ্যাপ্টারের অধীনে হয়। এই এমসিকিউ আসার পরে যদি আপনি না পারেন, এর চাইতে দুঃখ তো আর কিছু থাকার কথা না। তাহলে 20 নম্বর চ্যাপ্টারের অধীনে সিআরপিসির ম্যাজিস্ট্রেটরা কি করে থাকেন, তাদের বিচারটা করে থাকেন। সেকশনের ব্যাপ্তি কত, 241 থেকে 250, এইটুকু মনে রাখবেন। এইটা থেকে একটা এমসিকিউ আসতে পারে যে কত চ্যাপ্টার অথবা কত ধারা থেকে কত ধারা। এখন বিচারটা কিভাবে হয় এটা আমরা পরে দেখব, আমরা বাস্তব কাজে লাগাবো যেটা আমাদের কাজে আসবে, যেটা এমসিকিউর জন্য দরকার। সর্বপ্রথম হচ্ছে একটা ফৌজদারি মামলায় আপনি ডিসচার্জ অ্যাপ্লিকেশন, অব্যাহতি দরখাস্ত, অব্যাহতি পিটিশন কত ধারার অধীনে দিবেন। আপনার আসামির বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করছে, এখন শুনানি হয়েছে, যে চার্জ ফ্রেমের তারিখ নির্ধারণ হয়েছে, এখন আপনি ওই তারিখে কি করতে পারবেন। তাহলে আপনার কাছে একজন ডিফেন্স লয়ার হিসাবে 241 আপনাকে একটা ক্ষমতা দেয় যে ওই দিন আপনি একটা অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করেন যে আমার আসামিরে খালাস দিয়ে দেন, অব্যাহতি দিয়ে দেন। তো এটারে বলতেছি যে আমরা ডিসচার্জ পিটিশন বা অব্যাহতি দরখাস্ত। তাহলে যদি আপনার এমসিকিউ থাকে যে ম্যাজিস্ট্রেট আদালতে অব্যাহতি দরখাস্ত কত ধারার অধীনে দেওয়া হয়, অথবা কাউন্টার থাকতে পারে যে একজন ম্যাজিস্ট্রেট আসামিকে কত ধারার অধীনে অব্যাহতি দিতে পারে। এখন আপনার যেভাবে আসুক আপনি 241টা মনে রাখবেন। এটা হচ্ছে যে ধরেন যে আমরা যেটা বলবো এটা হচ্ছে আপনার এক একটা অ্যান্টিবায়োটিকের মতো, ছোট ছোট নোটগুলো রাখবেন, বাস্তব জীবনেও যখন প্র্যাকটিস করবেন কাজে আসবে। তাহলে ডিসচার্জ অ্যাপ্লিকেশন বা ডিসচার্জ পিটিশন, অব্যাহতি দরখাস্ত 241-এর অধীনে, অথবা ম্যাজিস্ট্রেট যদি কোনো আসামিকে অব্যাহতি দিতে চায় 241-এর এর ক্ষমতা প্রয়োগ করে ম্যাজিস্ট্রেট ওই সাউন্ড শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে, আশা করা যায়। তো যেটা আমরা বলতেছিলাম যে আপনার এইখানে আমরা আপনাদের যে জিনিসগুলো নিয়ে এসেছি এটা আপনি হ্যান্ড নোট করে রাখবেন, প্রয়োজন আপনার টেবিলের সামনে সাজায় রাখবেন, কারণ এটা বাস্তব জীবনে যেমন কাজে আসবে আপনার এমসিকিউতেও কাজে আসবে। প্রথমে হচ্ছে আপনি যেই মক্কেলের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত হয়েছেন তাকে যদি অব্যাহতি নিতে চান 241-এর এর অধীনে দরখাস্ত দিবেন। আর ওই দরখাস্ত 241-এর এর অধীনেই বিচারকের কাছে ক্ষমতা আছে, উনি ডিসচার্জ করতে পারে। তাহলে বিচারকও যে ম্যাজিস্ট্রেট সাহেব ডিসচার্জ দিচ্ছেন 241-এর এর অধীনে, আর আপনিও ওই একই ধারার অধীনে পিটিশনটা দিচ্ছেন, এটা মনে রাখবেন। এরপরে ধরেন যে যিনি অভিযোগটা করেছেন, নালিশকারী, উনি শুধু অভিযোগ করেছেন আর আদালতে আসেন না। এখন আপনি আসামির আইনজীবী হিসাবে আপনি আসামিকে খালাস করতে চান, তখন ওই বিচারকের কাছে এই 247-এর একটা ক্ষমতা আছে। এই 247-এর ক্ষমতা প্রয়োগ করে যদি অভিযোগকারী শুনানির সময় আদালতে না থাকে, তাহলে আসামিকে সে খালাস দিতে পারে, একদম অ্যাকুইট করে দিতে পারে। তাহলে এইটা আর আরেকটা আপনার এমসিকিউ থাকলো, এটাও দুই রকম ভাবে আপনি অ্যাপ্লিকেশনটা দিতে পারেন। যে দেখতেছেন যে অভিযোগকারী আসতেছে না, আপনি তখন আসামির আইনজীবী হিসাবে দরখাস্ত ফরওয়ার্ড করবেন 247-এর অধীনে,
যে অভিযোগকারী আসতেছে না, আমার আসামিকে কি করা হোক, খালাস দেওয়া হোক। তো বিচারকের কাছে 247-এ ক্ষমতা আছে, উনি অভিযোগকারীর যেহেতু উপস্থিত হচ্ছে না, অতএব এই 47-এর অধীনে আসামিকে উনি খালাস দিয়ে দিলেন। মানে এই বিষয়ে দ্বিতীয়বার মামলা চলবে না। অব্যাহতি মানে হইল এই বিষয়ে দ্বিতীয়বার মামলা চলতে পারে, আর খালাস মানে হইল এই বিষয়ে আমরা ওই যে 403 প্রযোজ্য হবে, ডবল জিও পার্টি প্রযোজ্য হবে, এ বিষয়ে দ্বিতীয়বার মামলা দায়ের করা যাবে না। এরপরে 248-এ বলতেছে যে যদি আপনি কোনো আসামির বিরুদ্ধে মামলা তুলে নেন, সমঝোতা করেন, আপোষ করেন, যেভাবে হোক, যদি আপনি আদালতের অনুমতি সাপেক্ষে কোনো মামলাকে আপনি তুলে নেন, যেমন দেখবেন যে আউট অফ দ্য কোর্ট কেউ সেটেলমেন্ট করে পরবর্তীতে আপোষনামা সাবমিট করে মামলাটা তুলে নেয়, এই তুলে নেওয়ার ফলাফলটা হবে খালাস। 248। তাহলে যদি আপনি আসামির বিরুদ্ধে থেকে অভিযোগটা তুলে নেন আদালতের অনুমতি সাপেক্ষে, আদালত পারমিশন দিতে পারে, আর এইটা একুইটাল হিসাবে গণ্য হবে, খালাস হিসাবে গণ্য হবে, এ বিষয়ে দ্বিতীয়বার কোনো মামলা দায়ের করা যাবে না। এখন আসি যদি কোনো জিআর মামলা হয়, মানে যে মামলাটা আপনি থানায় দায়ের করছেন, নর্মালি আমরা থানায় আমলযোগ্য মামলাগুলোই দায়ের করি, তার মানে কোনো কগনিজেবল অফেন্স যেটা জিআর মামলা হিসাবে থানায় দায়ের করছেন, ওইটা জিআর কেস হিসাবে যখন আদালতে আসলো, আদালতের কাছে একটা ক্ষমতা আছে যে উনি আসামিকে রিলিজ করে দিতে পারে, কোনো প্রকার জাজমেন্ট, কোনো প্রকার অ্যাকুইটাল, কোনো প্রকার ডিসচার্জ কিছুই করবে না, উনি জাস্ট মামলাটাকে স্টপ করলো, আসামিকে বললো যে রিলিজ। নর্মালি আমরা বলি যে এই ধারার অপব্যবহার করা হয় পলিটিক্যাল গভর্নমেন্টগুলো, যখন গভর্নমেন্ট চেঞ্জ হইলে অপর গভর্নমেন্টের সব মামলা সে এক আদেশে কি করে, বিচারককে বলে যে আপনি রিলিজ করেন, মানে মামলা যেভাবে আছে ওইভাবেই থাকবে, না ডিসচার্জ দিবে না অ্যাকুইট করবে, মামলাটা সাসপেন্ড করে রাখে দিবে, আসামিকে রিলিজ করবে। তাহলে এখানে দেখেন যে প্রতিটার ক্ষেত্রে আমাদের প্রতিটাই এক একটা পৃথক পৃথক কনসেপ্ট আলোচনা করে। তবে এর ব্যতিক্রমটা জানবেন, যদি আপনি এটা সিআর মামলা দায়ের করেন, আদালতে মামলা দায়ের করেন, তাহলে বিচারকের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে ওই ক্ষমতা নাই যে উনি কি করবে, আসামিকে রিলিজ করে। রিলিজ করতে হলে হয় ডিসচার্জ করবে অথবা অ্যাকুইটাল করবে, কিন্তু উনি মামলার কার্যক্রম স্থগিত করে আসামিকে রিলিজ করতে পারবে না। কিন্তু যদি জিআর মামলা হইতো তাহলে পারতো। সিআর মামলাতে ম্যাজিস্ট্রেটের কাছে ওই ক্ষমতা নাই যে উনি মামলার কার্যক্রম 249-এ স্থগিত করবে এবং আসামিকে রিলিজ করবে, ওই ক্ষমতা তার নাই। আশা করি এই যে আমরা 4টা কনসেপ্ট আলোচনা করলাম, এইটা কনসেপ্ট না, এটা আপনার বাস্তব আদালতে কাজে লাগানোর জিনিস। আরেকবার স্মরণ করেন তাহলে, ডিসচার্জ পিটিশন দিচ্ছেন 241-এর অধীনে, আপনি অভিযোগকারী উপস্থিত হচ্ছে না, আসামিকে আপনি খালাসের অ্যাপ্লিকেশন দিচ্ছেন 247-এর অধীনে, আদালতের অনুমতি সাপেক্ষে মামলা যদি তুলে নিতে চান 248-এর অধীনে অ্যাপ্লিকেশন করবেন। আর এই সমস্ত কিছুর ফলাফল আসামি অভিযোগকারী উপস্থিত না হওয়া, মামলা তুলে নেওয়া অ্যাকুইটাল হিসাবে গণ্য হবে, দ্বিতীয়বার মামলা দায়ের করতে পারবেন না। আর জিআর মামলা যে কোনো সময় আদালত স্থগিত করে আসামিকে রিলিজ করতে পারে। এখন চলে আসি যে 250 নাম্বার একটা সেকশন, যদি কেউ মিথ্যা, তুচ্ছ, ভুয়া মামলা করে তার কিছু জরিমানার বিধান আছে, আর এইবারের সংশোধনীতে টাকা পয়সাগুলো চেঞ্জ করা হয়েছে। তো এইটা একটু মনে রাখেন যে কেউ যদি মিথ্যা, তুচ্ছ বিষয়ে ভুয়া মামলা করে অথবা ডিফেন্স নেয়, এই ক্ষেত্রে দুইটা জিনিস হইতে পারে, কোনো ক্ষেত্রে বিচারক অব্যাহতি দিতে পারেন, ডিসচার্জ, কোনো ক্ষেত্রে খালাস। এমসিকিউ আপনার যদি খুব কঠিন আকারের হয়, দিবে যে যে কোনো আসামিকে ডিসচার্জ দেওয়ার পরে বিচারক কি 250 ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারেন কিনা, 250 ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারেন কিনা আসামিকে ডিসচার্জ দেওয়ার পর সাথে। আপনি তখন কনফিউশনে পড়ে যাবেন যে খালাস দিলে না হয়তো জরিমানা করতো, দিলে তো অব্যাহতি, আর অব্যাহতি মানে তো আবার মামলা করা যায়, তাহলে বিচারক কেন অযথা 250-এর ক্ষমতা প্রয়োগ করবে। তো এর জন্য বলতেছে যে বিচারক ডিসচার্জ করুক অথবা খালাস করুক। যদি কোনো অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে কোনো আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ কগনিজেন্সে নেওয়ার পরে বিচারক অব্যাহতি দিচ্ছেন অথবা অ্যাকুইটাল করতেছেন, তো বিচারক অবশ্যই অবশ্যই কি করবেন, ওই অভিযোগকারীকে উনি নোটিশ প্রদান করবেন যে কেন আপনি ক্ষতিপূরণ দিবেন না, আপনি যে এই ভুয়া মামলাটা করলেন, তুচ্ছ মামলাটা করলেন, মিথ্যা মামলাটা করলেন, কেন আপনি আসামি যাকে করছিলেন তাকে আপনি ক্ষতিপূরণ প্রদর্শন করবেন না। তো তার বক্তব্য শোনা হবে সে কি বলতে চায়, কারণ দুইটা অবস্থা হইতে পারে, একটা হইতে পারতেছে আমি মামলা প্রমাণ করতে পারতেছি না, কারণ তথ্য প্রমাণ নাই কিন্তু ঘটনা ঘটছে, আর একটা হচ্ছে যে কোনো ঘটনাই ঘটে নাই, অযথা আপনারা আমি ফাঁসাইছি। তো এটা বিচারক নির্ধারণ করবে, আপনার যা বলার বলবেন।
এখন বিচারকের যদি মনে হয় যে না আপনি মিথ্যা বলতেছেন, আপনি মিথ্যা তুচ্ছ ভুয়া মামলাই করছেন, তাহলে বিচারক কত টাকা জরিমানা করতে পারবে? পুরাতন যেটা ছিল সেটাকে চেঞ্জ করা হয়েছে, আগে সম্ভবত 1,000 টাকা ছিল, এখন এই যে 50,000 টাকা পর্যন্ত করা হয়েছে, যে অভিযোগকারীকে বিচারক কি করতে পারে, 50,000 টাকা পর্যন্ত কম্পনসেশন প্রদান করার আদেশ দিতে পারে, যে অপর পক্ষকে আপনি 50,000 টাকা পরিশোধ করবেন। আর যদি ওই ম্যাজিস্ট্রেট যদি থার্ড ক্লাস বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় তাহলে সর্বোচ্চ 25,000 টাকা, পূর্বে সম্ভবত 500 টাকা ছিল। তাহলে পূর্বে ছিল 1,000, ওইটা হচ্ছে 50,000, পূর্বে ছিল 500, এটা হচ্ছে 25,000। এইটা আগে একবার মনে রাখবেন। তাহলে কেউ যদি মিথ্যা তুচ্ছ ভুয়া মামলা করে বিচারক কত টাকা অ্যাওয়ার্ড করতে পারবেন? 50,000 টাকা। তৃতীয় শ্রেণী হইলে 25,000 টাকা। একই রকম সম্ভবত আমরা সিপিসিতে পড়ে এসেছি 35-এর এতে, ওইখানে ছিল পূর্বে 20,000, এখন সম্ভবত 50,000 করা হয়েছে, ওইটাও একটু মনে রাখবেন। তাহলে দুইটা একসাথে আপনার মনে থাকলো, যে দেওয়ানি মামলায় ভুয়া মামলা হইলে এত, ফৌজদারি মামলায় ভুয়া হইলে এত। দুটাই গুরুত্বপূর্ণ, যে কোনো জায়গা থেকে কিন্তু একটা এমসিকিউ আপনি পাবেনই। এখন বাংলাদেশে মানুষের স্বভাব টাকা পয়সা জরিমানা করলে আদালতে জমা করে না, তো তার প্রতিকার কি হবে? তো বলতেছে যদি এই জরিমানা টাকা পরিশোধ না করে তাহলে 30 দিন পর্যন্ত কারাবাস, এই জরিমানা টাকা পরিশোধ না করলে 30 দিন পর্যন্ত জেলে থাকতে হবে। আর এখানে একটা ক্লারিফিকেশন দিচ্ছে যে যেহেতু আপনি, আমরা তামাদি আইনে কি জানি, কেউ যদি আপনার বিরুদ্ধে ভুয়া মামলা করে আপনি কি করতে পারেন, আপনার জন্য নির্দিষ্ট একটা টাইম ফ্রেম দেওয়া আছে, সম্ভবত যদি 3 বছর পর্যন্ত আপনার কাছে সময় থাকে আপনি তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন, ক্ষতিপূরণ মামলা, দেওয়ানি ক্ষতিপূরণ মামলা। তো এখানে যেটা বলতেছে যে সেটা হচ্ছে যে এইখানে যতই জরিমানা করুক আপনি চাইলে পৃথক ফৌজদারি মামলাও করতে পারবেন, এই ধারা কোনো বাধা না। আমি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করছি, আদালত আমাকে 50,000 জরিমানা করছে, এর মানে এই না যে আপনি আমার বিরুদ্ধে আবার মামলা করতে পারবেন না। আপনি মামলাও করতে পারবেন, কারণ আমি আপনারে মিথ্যা মামলায় ফাঁসাইছি। পেনাল কোডে আমাদের পৃথক ধারা আছে যে কারো বিরুদ্ধে যদি আপনি কি করেন, অন্যায়ভাবে যদি ফৌজদারিতে তাকে অর্পণ করেন একটা অপরাধ, ওই মামলাও আপনি করতে পারবেন, এই ধারা কোনো বাধা হবে না। এখন এইখানে যেটা বলতেছে যে আমরা এই যে বিচারক এগুলা দিবে এগুলোর বিরুদ্ধে আপিল করতে পারবো কিনা, যে কম্পনসেশন গুলা দিবে এগুলোর বিরুদ্ধে আপিল যোগ্য হবে কি হবে না। তো এখানে নর্মালি যেটা বলতেছে, যদি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কম্পনসেশনের অ্যাওয়ার্ড করে আপিল যোগ্য, আপিল করা যাবে। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইলে একটা ভ্যালু দিয়ে দিয়ে বলতেছে যে 5,000 টাকার কমে হইলে কোনো আপিল করা যাবে না। তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি 5,000 টাকার কমে কোনো কম্পনসেশনের আদেশ দেয় কোনো আপিল চলবে না, শুধু 5,000-এর বেশি হইলে আপিলটা চলবে। তাহলে আপিলের ক্ষেত্রটা আরেকবার ক্লিয়ার করে নেন। আমরা বলছি যে একজন বিচারক ফার্স্ট ক্লাস শ্রেণী হইলে 50,000 টাকা পর্যন্ত, থার্ড ক্লাস হইলে 25,000 টাকা পর্যন্ত কম্পনসেশন অ্যাওয়ার্ড করতে পারে। আর এই টাকাটা কেউ যদি না দেয় 30 দিন কারাগারে থাকবে। এখন এদের বিরুদ্ধে আপিল চলবে কিনা, তো কথাটা হচ্ছে সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস যদি আদেশ দেয় কোনো আপিল চলবে না। আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যদি 5,000 টাকা পর্যন্ত কম্পনসেশন দেয় কোনো আপিল চলবে না। 5,000-এর বেশি দিলেই শুধু আপিল করা যাবে, নাইলে আপিল করা যাবে না। এখন এই যে আপনাকে ক্ষতিপূরণের টাকাটা আপনাকে যেই দিন আদেশ দিবে সেই দিনই কি আদালতে জমা করবেন? কথা হচ্ছে যে না, যদি আপিল যোগ্য হয় তাইলে আপিল হবে, আপিল যদি করেন আপিল নিষ্পত্তি হবে, নিষ্পত্তির 30 দিনে পরে দিবেন। আর যদি আপিল যোগ্য না হয় সেক্ষেত্রে আপনারা তাৎক্ষণিক কিন্তু জমা করতে হবে। তাহলে এখানে আমাদের 1 মাস আমরা সময় কখন পাবো? যখন মামলাটা আপিল যোগ্য, আপিল নিষ্পত্তি হইল, নিষ্পত্তি আপনি হয় আপনাকে বাধ্য করলো আদালত, না আপনারা দিতেই হবে, তাহলে ওই যে দিন থেকে দিতেই হবে বললো এর পরবর্তী 1 মাসের মধ্যে জমা করলে আপনারে চলবে। এখন এতগুলা পড়ার পরেও পরবর্তী আরেকটা সাবসেকশন যুক্ত করে দিয়ে বলতেছে যে উপরে আমরা যেগুলা পড়লাম এগুলা তো থাকবেই, আছে, প্লাস অতিরিক্ত হিসাবে, মানে উপরে ধরেন যে আপনারা 50,000 টাকা জরিমানা করা হয়েছে, বিচারক আবার 5 সাবসেকশন 5-এর ক্ষমতা করে বলতে পারে যে আপনি আপনার ভুয়া মামলা করছেন, আপনার 6 মাসের জেল, অথবা বলতে পারে যে আরো এডিশনাল 1,00,000 টাকা জরিমানা। তাহলে 50,000 টাকা সাধারণভাবে ক্ষতিপূরণ মানে আদেশ দিল। আবার 5-এর ওই একই মামলায় ক্ষমতা প্রয়োগ করলে বললো যে আপনার 6 মাস জেল, অথবা বলতে পারে যে আপনি আরো 1,00,000 টাকা। তার মানে টোটাল আমরা বলতে পারি 1,50,000 টাকা পর্যন্ত, ম্যাক্সিমাম 1,50,000 টাকা পর্যন্ত কম্পনসেশন বা ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। তাহলে এই 5 নাম্বার ধারা হচ্ছে অতিরিক্ত, এটা মনে রাখবেন, ইন এডিশন করা হয়েছে।
তো নর্মালি বাংলাদেশে ওই ক্ষমতা প্রয়োগ করা হয় না, সামারি করা হয় যে ঠিক আছে আপনি 10,000 টাকা পরিশোধ করবেন বা 1 মাস জেলে থাকবেন, এই হচ্ছে মূল জিনিস। তাহলে 250 ধারাটা যখন পড়বেন একটু কনসেপ্টটা ক্লিয়ার করে পড়বেন। বেয়ার অ্যাক্ট পড়তে গেলে মাথায় কিন্তু ঢুকবে না। তাহলে আরেকবার দেখেন যে কেউ যদি মিথ্যা তুচ্ছ ভুয়া মামলা করে, বিচারকের কাছে ক্ষমতা হচ্ছে ম্যাক্সিমাম অভিযোগকারীকে 50,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হলে 25,000 টাকা পর্যন্ত। যদি কেউ এই টাকা পরিশোধ না করে 30 দিন কারাগারে থাকতে হইতে পারে। এখন এগুলোর বিরুদ্ধে আপিল চলবে কিনা, তো আপিলের ক্ষেত্রে কন্ডিশনটা ফুলফিল করতে হবে যে 5,000 টাকার কমে হইলে কোনো আপিল চলবে না, 5,000-এর বেশি হইলে আপিল চলবে। এইটা সহজ করে মনে রাখতে পারেন যে 5,000-এর কমে হইলে আপিল চলবে না, 5-এর বেশি হইলেই আপিল চলবে। আর এইটার পরেও ইন এডিশন হিসাবে বিচারক 250-এর সাবসেকশন 5-এর ক্ষমতা প্রয়োগ করে ইন এডিশন 6 মাস পর্যন্ত জেল অথবা 1 লক্ষ টাকা পর্যন্ত কম্পনসেশনের আদেশ দিতে পারে। এইভাবে একটু সাজিয়ে নেবেন, তাইলে দেখবেন যে ইজি হবে। এখন আসি যে স্যার আমরা এখানে, স্যার ওই 6 মাস জেল যেটা দিছে আর 1 লক্ষ টাকা জরিমানা, আমি যদি জরিমানা না দিয়ে 6 মাস জেল খাটি তাহলে তার টাকাটা দেওয়া লাগবে না? সেটা না, ওইটা ওইটা শুধু প্রথম অংশের জন্য ছিল যে আপনারে 50,000 জরিমানা করছে, টাকা না দিলে আপনি 1 মাস জেল খাটবেন। পরের যে সাবসেকশন 5 পরবর্তীতে যুক্ত করা হয়েছে ওইটার ক্ষেত্রে ওইটা বলে নাই। ওইটা বলতেছে যে আপনারে আগে জরিমানা করলো কি না করলো দেখার বিষয় না, সরাসরি বলে দিতে পারে যে আপনি মিথ্যা মামলার জন্য 6 মাস জেল। কনসেপ্টটা কি এবার ক্লিয়ার হয়েছে কিনা? মানে ওইটা অর্থদণ্ড দেওয়া না, পরিশোধ করা না করার সাথে সংযুক্ত না। মানে আপনি যে ভুয়া মামলা করছেন এটার জন্যই 6 মাসের জেল, বুঝছেন কিনা? তাহলে স্যার 6 মাস জেল দিল, তাহলে আগের যে 30 দিন, তাহলে ওটা তো বল না থাকবে, না না, পরে তো কথাটা 6 মাস। তাইলে বুঝেন নাই ভাই। প্রথমে ধরেন যে আমরা দুইটা পার্টে আগে ভাগ করি। ধরেন আপনি একটা ভুয়া মামলা করছেন, বিচারক আপনারে 50,000 টাকা জরিমানা করলো, আপনি এই টাকা দিবেন না, 1 মাস জেল খাটবেন, এই তো আপনার ধান্দা, তাই তো? জি এটাই তো জি আপনি জি। ক্লিয়ার এতটুকু। এখন জি। এই আইনের মধ্যে সরকার পরবর্তীতে 5 যুক্ত করে এডিশন করে দিয়ে বলতেছে যে আগেরটা তো দিল দিল, এটা সাধারণ ব্যাপার। ইন এডিশন আচ্ছা। আপনি যে একটা ভুয়া মামলা করলেন, মানে যেহেতু মানুষ এই ধারা থাকার পরেও ভুয়া মামলা করতেছে, বুঝছেন কিনা, যে 1 মাস জেল খাটলাম তাতে হুম। কি। তো ওই জন্য বলতেছে যে বিচারক বলতেছে যে আপনি আগেরটা যা করেন করেন, কোনো সমস্যা নাই, আপনি 6 মাসে জেল দিতে পারবেন। আগেরটা ছিল টাকা অনাদায়ে, আর এইটা হচ্ছে হুম। মামলা করার জন্য জেল, বুঝছেন কিনা, দুইটা দুই রকম। মানে পরেরটা হচ্ছে আপনি যে ভুয়া মামলা করছেন ওইটার জন্য ছয় হুম। মাসের জেল, এখানে টাকার সাথে সম্পর্ক নাই। অথবা ঠিক বিচারককে আছে, বলছে বুঝছি। যে চাইলে আপনি 6 মাস জেল দেন অথবা তারে হুম। সরাসরি 1 লক্ষ টাকা জরিমানা করেন, বুঝছেন কিনা। এখন বিচারক যেটা মামলার উপর নির্ভর করবে। এখন যদি কুখ্যাত কোনো সন্ত্রাসী হয়, মামলাবাজ হয়, তারে টাকা তো জরিমানা করে লাভ নেই, তারে জেলে দিবে, তাই না? তো এটা বুঝবেন যে 5 নাম্বারটা হচ্ছে ইন এডিশন হিসাবে, আগেরটা হচ্ছে যে জেনারেল নিয়ম। আশা ঠিক করি আছে। ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। জি, এখন চলে আসি যে সব তো পড়ে ফেললাম, এখন ম্যাজিস্ট্রেট আদালত কিভাবে বিচার করবে ওইটাই তো পড়ি নাই। তো নর্মালি আমরা কি জানি, 173 ধারার অধীনে আমাদের পুলিশ সাহেব কি করবেন, তার পুলিশ রিপোর্ট সাবমিট করবেন, ফাইনাল রিপোর্ট অথবা হচ্ছে চার্জশিট। তো সাবমিট করার পরে এটার একটা কপি আসামি পাবে, একটা কপি অভিযোগকারী পাবে, আদালতের কাছে থাকবে। তো নির্ধারিত দিনে যখন, পরবর্তী দিনে যখন শুনানি হবে, তখন নর্মালি প্রচলিত আদালতে বলে যে চার্জ ফ্রেম করার দিন, যে চার্জ ফ্রেম হবে কি হবে না। মানে এই যে অভিযোগপত্রের উপর ভিত্তি করে পুলিশ যে রিপোর্ট দিল, চার্জটা ফ্রেম করা যাবে কি যাবে না, উভয় পক্ষ সেখানে যুক্তিতর্ক তুলে ধরতে পারে। তো এই ক্ষমতাটা হচ্ছে 241-এ, যে বিচারক এখন সিদ্ধান্ত নিবেন যেই তথ্য উপাত্ত আসলো বা আসামির পক্ষের ডিফেন্স অথবা যে পিপি সাহেব আছেন তাদের কথাবার্তা শুনে বিচারক 241-এর অধীনে সিদ্ধান্ত নিবেন যে আমি আসামিকে অব্যাহতি দিব না তার বিরুদ্ধে এই তথ্য উপাত্তর ভিত্তিতে মামলাটা কন্টিনিউ করব। তাহলে সিকোয়েন্সটা আপনি টানে নিয়ে আসেন, 173-এর পরে আসবে 241-এ। এখন বিচারক সিদ্ধান্ত নিবে, তো ওইখানেই তখন আপনাকে এই ধারা ক্ষমতা দেয় যে আপনি একটা ডিসচার্জ পিটিশন ফরওয়ার্ড করতে পারেন যে আসামিকে আমি অব্যাহতি চাই। অথবা বিচারক যদি মনে করে যে না তথ্য উপাত্ত যথেষ্ট, আমি তার বিরুদ্ধে চার্জ ফ্রেম করব, তখন চলে আসে 242। তাহলে চার্জ, ম্যাজিস্ট্রেট আদালতে চার্জ ফ্রেম করা হয় কত ধারায়, যদি আপনার এমসিকিউ আসে হবে 242। 242-এ বলে যে বিচারক যদি মনে করে যে
উনি যে তথ্য উপাত্ত আছে এইটা যথেষ্ট মামলাটা প্রমাণ করার জন্য। তাহলে উনি ফর্মাল অ্যাকুজিশন করবেন, যেটা আমরা বললাম যে আনুষ্ঠানিকভাবে চার্জটা ফ্রেম করবেন, মানে আসামিকে আদালতে জিজ্ঞেস করবেন। নর্মালি রাষ্ট্রপক্ষই জিজ্ঞেস করে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ ফ্রেম করা হচ্ছে, আপনি দোষ স্বীকার করেন কিনা। এটা আইনে দায়িত্ব হচ্ছে বিচারকের, বাস্তবে বিচারক কাজটা করে না। তাহলে অভিযোগটা যদি উনি গঠন করতে চান, 242-এর অধীনে অভিযোগ গঠন করবেন যে আপনার বিরুদ্ধে এই ওই তথ্য প্রমাণের ভিত্তিতে আমি হত্যা মামলা ফ্রেম করলাম, আপনি অভিযোগ স্বীকার করেন কিনা। যদি উনি স্বীকার করে তাহলে চলে আসবে 243। এখন বিচারক যেটা শাস্তি হয় ওটা শাস্তি দিয়ে দিবেন, মামলা নিষ্পত্তি শেষ। তাহলে আমরা 3টা ধারায় মামলার প্রথম অংশ কিন্তু শেষ করলাম। 241-এ বিচারক সিদ্ধান্ত নিলেন যে তাকে আমি ডিসচার্জ করব না অভিযোগ গঠনের দিকে যাব। যদি ডিসচার্জ হয় 241-এ কাহিনী শেষ। যদি মনে হয় যে না, মামলার মধ্যে তথ্যপত্র আছে, 242-এ উনি ফর্মাল চার্জ ফ্রেম করবেন এবং আসামিকে জিজ্ঞেস করবেন এই চার্জের ভিত্তিতে যে অভিযোগ আনা হয়েছে সেটা সে স্বীকার করে কিনা। যদি সে করে 243-এর অধীনে তখন যেটা শাস্তি দেওয়ার উনি দিয়ে দিবেন। আর একটা এখানে ব্যতিক্রম আছে, বিচারকের যদি মনে হয়, যেমন ধরেন যে কার অ্যাক্সিডেন্ট করছে, মালিকও ছিল ড্রাইভারও ছিল, মালিক গাড়ি চালাচ্ছিল কিন্তু পরবর্তীতে আসাম যে ড্রাইভার যায় অভিযোগ স্বীকার করতে পারে যে আমি চালাচ্ছিলাম, টাকা পয়সা দিয়ে তারা হয়তো ম্যানেজ করতে পারে। তো এই জন্য 243-এ বিচারকের কাছে একটা ক্ষমতা আছে যে আসামি দোষ স্বীকার করার পরেও বিচারক রাষ্ট্রপক্ষকে বলতে পারে যে আপনি এভিডেন্স নিয়ে আসেন, মানে দোষ স্বীকারের পরেও শাস্তি দিবে না, বলবে যে আমি মামলাটা তথ্য উপাত্তের ভিত্তিতে দেখবো যে আসলে প্রমাণযোগ্য কিনা। এরপরে চলে আসি আমরা 244, যেটা হচ্ছে আমাদের ওই যে দেওয়ানি মামলার সাথে মিলাইতে পারেন পিএস, প্রিএম্পটরি হিয়ারিং। তাহলে প্রিএম্পটরি হিয়ারিং মানে চূড়ান্ত শুনানি, আর 244 ফৌজদারি মামলার হচ্ছে যাবতীয় কিছু। নর্মালি যেটা হয়, একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের ম্যাজিস্ট্রেট আদালতে আমলযোগ্য মামলাগুলোরই বিচার হয় ইন জেনারেল। আমলযোগ্য মামলা থানায় দায়ের করা যায় না। থানায় দায়ের করা গেলেই রাষ্ট্র পিপি দেয়, মানে রাষ্ট্র আইনজীবী দেয়। থানায় যে মামলা দায়ের করা যায় না ওগুলার আইনজীবী রাষ্ট্র দেয় না। মানে নর্মালি আরেকবার বুঝার চেষ্টা করেন, প্রতিটা অপরাধ কগনিজেবল, নন কগনিজেবল। কগনিজেবল অপরাধের ক্ষেত্রেই শুধুমাত্র সরকার আইনজীবী দেয়, নন কগনিজেবল অপরাধের ক্ষেত্রে সরকার আইনজীবী দেয় না। ম্যাজিস্ট্রেট আদালতে ইন জেনারেল 90% মামলাই হচ্ছে নন কগনিজেবল, সরকার কোনো আইনজীবী দেয় না, প্রতিটা অভিযোগকারী নিজের আইনজীবী থাকতে হয়। তো এই জন্য ম্যাজিস্ট্রেট আদালতে কোনো রাষ্ট্রপক্ষের আইনজীবী আপনি নর্মালি এখানে পাবেন না, ব্যতিক্রম আছে, সেটা ভিন্ন জিনিস। তো যিনি অভিযোগটা করলেন তার থেকে সাক্ষ্য প্রমাণ, যাবতীয় কিছু সাক্ষী বা আসামিও যদি কিছু যদি বলতে চায়, তার যদি কোনো ডিফেন্স থাকে, সবকিছুই 244-এ। তাহলে ম্যাজিস্ট্রেট আদালতের সকল শুনানি 244-এর অধীনে সমাপ্ত, এতটুকুই যথেষ্ট। শুনানি শেষ 245। এখন বিচারক সিদ্ধান্ত নেবেন যে আমি কি করব। আসামি যদি প্রমাণ করতে পারি তাহলে তার সেন্টেন্স, যদি না করতে পারি তাকে করব খালাস। তবে এমসিকিউতে এই ক্ষেত্রে সমস্যা যেটা হয়, আপনারা এমনভাবে সূক্ষ্মভাবে দিতে পারে যে কত ধারার অধীনে ম্যাজিস্ট্রেট খালাস দেন। তো এখানে দেখবেন যে 245-এর 2টা সাবসেকশন আছে, আপনারা ওই সাবসেকশন সহ তুলে দিবে। তাহলে 245 সাবসেকশন 1-এর অধীনে খালাস দেওয়া হয় আর 2-এর অধীনে সেন্টেন্স দেওয়া হয়। মাঝে মধ্যে আমরা গত বছর থেকে এমন কিছু এমসিকিউ দেখি যে যেগুলো কল্পনার বাইরে। তো এই জন্য এইটা আপনি একটু মনে রাখবেন যে ম্যাজিস্ট্রেট আদালত 245-এর সাবসেকশন 1-এর অধীনে খালাস দেন আর 245-এর সাবসেকশন 2-এর অধীনে উনি দণ্ডটা দেন। তো এতটুকু যদি আপনি পড়েন তাইলে আপনার জন্য যথেষ্ট। তো আশা করি যে আমরা আপনাদেরকে এই ম্যাজিস্ট্রেট আদালতের বিচারটা বুঝাইতে পারছি। তাহলে কি হলো, 241-এর অধীনে ম্যাজিস্ট্রেটের কাছে যখন অভিযোগপত্র আসলো, উনি যাবতীয় কিছু প্রাথমিকভাবে একবার দেখে সিদ্ধান্ত নেবেন যে উনি কি চার্জ ফ্রেম করবেন না অব্যাহতি দিয়ে দিবেন। যদি উনি সিদ্ধান্ত নেন যে আমি চার্জ ফ্রেম করব, তাইলে 242 তখন আমাদের চোখের সামনে ভাসবে। ফর্মাল আমরা চার্জ ফ্রেম করব, আসামিকে জিজ্ঞাসা করব আপনি দোষ স্বীকার করেন কিনা। যদি উনি করে 243-এ তখন আমরা যাব, তাকে বলবো যে যেটা শাস্তি দেওয়ার দিয়ে দিব। আর যদি স্বীকার না করে তখন আমাদের চলে আসবে 244, মূল যত কিছু একটা ধারার অধীনেই হবে।
এখানে অভিযোগকারী তার তথ্য প্রমাণ ধরবে, আসামি তার ডিফেন্স নেবে, সবকিছু একই জায়গায়। এখানে পৃথক কোনো সেকশন নাই, পৃথক কোনো তারিখ নাই। এরপরে 245-এর এর অধীনে বিচারক খালাস দিয়ে দিতে পারে, 245-এর সাবসেকশন 2 এর অধীনে সেন্টেন্স দিতে পারেন। তো এতটুকুই হচ্ছে আমাদের, যদি আমরা বলি, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার। তো আপনি যদি এইটুকু যদি প্রয়োজনে আপনি আধা ঘন্টা দিয়ে পড়েন, 1 ঘন্টা দিয়ে পড়েন, একটা এমসিকিউ কিন্তু এখান থেকে পাবেন। তাহলে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার থেকে একটা এমসিকিউ অবশ্যই থাকবে। এখন কিভাবে থাকবে সেটা তো আর আমরা বলতে পারি না, কিন্তু একটা এমসিকিউ আপনি পাবেনই পাবেন। এখন এটার সাথে তাইলে আমরা দায়রা আদালতটাকে যদি যুক্ত করে দিই তাহলে আমাদের জন্য সহজ হবে। তো দেখেন যে দায়রা আদালতে হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 23, এটাও মনে রাখবেন যে কত চ্যাপ্টারের অধীনে দায়রা আদালতে বিচার হয়। চ্যাপ্টার নাম্বার 23। তো এখানে মূল কাহিনীটা হচ্ছে যে আমাদের 265-র এ থেকে নিয়ে এল পর্যন্ত, এটাও মনে রাখবেন, 265-র এ থেকে নিয়ে এল পর্যন্ত দায়রা আদালতের বিচারিক ক্ষমতা বর্ণনা করা আছে। এখন যেহেতু আমরা বললাম দায়রা আদালতে ম্যাক্সিমাম হচ্ছে যে আমাদের কগনিজেবল মামলা, ম্যাক্সিমাম হচ্ছে জিআর মামলা, জিআর মামলায় রাষ্ট্র আইনজীবী দিবে। তাইলে এখানে আমাদের পিপি সাহেব থাকবেন। তো এই জন্য 2টা সেকশন পিপির জন্য স্পেশালি আমরা বরাদ্দ করে রেখেছি। 265-র এ বলতেছে যে দায়রা আদালতে একজন পিপি সাহেব থাকবেন, জাস্ট এইভাবে মনে রাখবেন। 265-র বি বলতেছে যে পিপি সাহেব মামলাটা শুরু করবেন, মানে মামলার লিড নিবেন, যে উনি কি তথ্য উপাত্তের ভিত্তিতে এই জিনিসটা প্রমাণ করবেন। এই 2টা পৃথক করে মনে রাখবেন, তাহলে বাকিটা আমাদের একসাথে ম্যাজিস্ট্রেট আদালতের সাথে মিলে যাবে। তাহলে দায়রা আদালতে কগনিজেবল মামলার বিচার হয়, যেহেতু জিআর মামলা হিসাবে যায়, রাষ্ট্র আইনজীবী দিবে, সেহেতু সেখানে আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবী বা পিপি পাবো। তো পিপির জন্য 2টা সেকশন বরাদ্দ। এই যে 265-র এ পিপি থাকবেন, 265-র বি পিপি মামলাটা ওপেন করবেন, লিড করবেন, যেভাবে আপনি মনে রাখতে পারেন। এখন আসি যে তাহলে আমরা দায়রা আদালতের মামলা থেকে অব্যাহতি পিটিশন কত ধারায় দিব। যেটা আমরা 241-এ দিতাম ম্যাজিস্ট্রেট আদালতে, 265-র সি এটা দিচ্ছি আমরা দায়রা আদালতে। তাহলে এটার সাথে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে 241-এর এটা পাশাপাশি লিখে রাখতে পারেন যে 241-এ ম্যাজিস্ট্রেট আদালতে অ্যাপ্লিকেশন দিচ্ছেন, 265-র সি এ দায়রা আদালতে দিচ্ছেন। আর কিছু বুঝার নাই, এইটাই যে তথ্য প্রমাণ দেখবে, যদি পর্যাপ্ত না হয় দায়রা আদালত 265 সি এর ক্ষমতা বলে কি করবে, অব্যাহতি দিয়ে দিবে। আর আপনি অ্যাপ্লিকেশন দিলে 265 সি এ দিবেন। এরপরে ওই যে আমাদের ম্যাজিস্ট্রেট আদালতের মতো আমরা চার্জ ফ্রেম করব। তাহলে দায়রা আদালতের চার্জ ফ্রেম হচ্ছে 265 ডি এর অধীনে, এবং আসামিকে জিজ্ঞেস করব যে সে দোষ স্বীকার করে কিনা। যদি দোষ স্বীকার করে 265-র ইয়ে আমরা তাকে শাস্তি দিয়ে দিব। তাহলে এটা যদি আপনি একসাথে মিলিয়ে নিতে পারেন যে এখানে আমরা 242টা পাশাপাশি লিখতে পারি, এখানে আমরা 243টা পাশাপাশি লিখতে পারি, ম্যাজিস্ট্রেট আদালতের মতোই একই ঘটনা একই কাহিনী। এরপরে গিয়ে একটু পার্থক্য হয়ে যাবে, কারণ ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী ছিল না, এখন তো রাষ্ট্রপক্ষের আইনজীবী আছে। তো এই 265-র আমাদের ইজ এফ যেটা বলতেছে যে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ, যেমন দেওয়ানি মামলায় সেটেলিং ডেট বলে আমরা একটা পৃথক চ্যাপ্টার পাইছি, স্তর পাইছি। দায়রা আদালতও যে কবে থেকে রাষ্ট্রপক্ষ তারা সাক্ষ্য প্রমাণ নিয়ে আসবে এটার একটা ডেট ফিক্সড হবে। এটা হচ্ছে 265-র ই, সেম দেওয়ানি মামলার মতো, তাইলে আপনার বুঝতে সমস্যা হবে না। এরপরে 265 জি এর অধীনে রাষ্ট্রপক্ষ তার যত প্রকার সাক্ষী প্রমাণ আছে সব কিছু আদালতে তুলে ধরবে। এখানে কিন্তু ওই যে আসামির ডিফেন্সের সুযোগ এখন পর্যন্ত আসে নাই, এখন শুধু রাষ্ট্রপক্ষ তার যাবতীয় তথ্য প্রমাণ তুলে ধরবে। 265-র এইচ এর অধীনে বিচারক যদি মনে করে রাষ্ট্রপক্ষ যে তথ্য প্রমাণগুলো উপস্থাপন করলো এগুলো বেসলেস, কিছুই সে প্রমাণ করতে পারে নাই, তাহলে আসামিকে কোনো কিছু জিজ্ঞেস করা ছাড়াই, জি বলেন, তাহলে 265-র এস এর অধীনে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ভিত্তিহীন যদি মনে হয়, মানে রাষ্ট্রপক্ষ তার যাবতীয় তথ্য উপাত্ত তুলে ধরার পরে আসামিকে এখনো বিচারক শুনেই নেই, কোনো ডিফেন্সও আসামি নেয় নাই, রাষ্ট্রপক্ষের তথ্য উপাত্ত দেখে বিচারকের মনে হইল আসামি কোনো অপরাধ করে নাই, তাইলে 265-র এস এর অধীনে আসামিকে খালাস দিতে পারে। তাহলে এই একটা আমরা প্রথম খালাস পাচ্ছি 265-র এইচ এর অধীনে।
এখন যদি বিচারক এই ধারার অধীনে অগ্রসর যদি না হন, তার যদি মনে হয় যে না কিছু প্রমাণ করতে পারছে, তখন 265 আইয়ের অধীনে আসামিকে বলবে যে আপনি কি কোনো ডিফেন্স নিতে চান কিনা। তাহলে দায়রা আদালতে আসামি ডিফেন্স নেওয়ার ক্ষমতা পাচ্ছে 265 চেয়ে। উনি ওনার আইনজীবীর মাধ্যমে কোনো প্রকার সাক্ষী কাউকে যদি দরকার পড়ে আদালত যাবতীয় কিছু ব্যবস্থা করে দিবে। 265 এর ক্ষমতা বলে আসামি ডিফেন্স নিবে। এরপরে আমরা চলে আসব 265 দুই পক্ষের কথা আদালত শুনলো, রাষ্ট্রপক্ষের কথা শুনলো, তারপরে আসামি পক্ষের কথা শুনলো। এরপরে যেমন দেওয়ানি মামলায় আমরা একটা আর্গুমেন্ট স্তর দেখেছি, যুক্তিতর্ক, যে ফাইনালি দুই পক্ষ একটা সামারি করে দেয়। তো আমাদের এই ফৌজদারি মামলায় বলতেছে যে এই স্তর একটা রাখা হয়েছে সামিং আপ, যুক্তিতর্কের মতো করে মনে রাখতে পারেন, মানে উভয় পক্ষ সংক্ষেপে তুলে ধরবে রাষ্ট্রপক্ষ কি কি তথ্য উপাত্ত দিল, আদালতকে বুঝাই দিবে যে এই তথ্য উপাত্তর ভিত্তিতে আমি চাই যে আসামি শাস্তি হোক, আর ডিফেন্স লয়ার বলবে যে কিছুই আদালত প্রমাণ করতে পারে নাই আসামি পক্ষ, অতএব তাকে মুক্ত দেওয়া হোক। এরপরে বিচারক যে কাজ করবেন 265 এর অধীনে উনি এখন সিদ্ধান্ত নেবেন যে খালাস দিবেন না দণ্ড দিবেন। তাহলে দায়রা আদালতে আমরা দুইটা সেকশন পাচ্ছি খালাস দেওয়ার, এইটা একটু মনে রাখবেন। একটা হচ্ছে রাষ্ট্রপক্ষ তথ্য উপাত্ত দেওয়ার পরে যদি বিচারক মনে করে কোনো অপরাধ করে নাই তাইলে খালাস দিবেন। এরপরে আসামির কথাবার্তা শুনবেন, উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পরে এখন সিদ্ধান্ত নেবেন রায়টা কি হবে, খালাস হবে না দণ্ড হবে। আর যদি আমরা পেনাল কোডের 75 নম্বর সেকশনটা একটু যদি আপনাদের মনে থাকে, যে কেউ যদি পেনাল কোডের 12 এবং 17 ধারার অপরাধ যদি বারবার করে তার শাস্তিটা কিন্তু বাড়ে, ইনহ্যান্স পানিশমেন্ট হয়। তো এক্ষেত্রে তার শাস্তিটা 10 বছর থেকে যাবজ্জীবনও কিন্তু হইতে পারে। সাধারণ একটা চুরির মামলাও শাস্তি যাবজ্জীবন হইতে পারে যদি বারবার চুরি করে। তো এই তার যদি আসামির যদি কোনো পূর্ববর্তী দণ্ড থাকে, তখন আমরা দেখব যে তাকে দণ্ডিত করছি, এ তো আগে থেকেও এই অভ্যাসগত চোর, তখন এই 265 ব্যবহার করে তাকে 10 বছর বা যাবজ্জীবনও শাস্তি দেওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি। তো এইটা আপনি শুধু শুনে না, এটাকে আমরা রিকোয়েস্ট করবো যে এটাকে আপনি কয়েকবার লিখবেন ধারাবাহিকভাবে, যে কিভাবে মামলাটা শুরু হচ্ছে। যেমন আপনি এভাবে এই যে এ দিয়ে লিখবেন 265 পিপি থাকলো, বি দিয়ে পিপি মামলা শুরু করবে, সি দিয়ে ডিসচার্জ দিবে, এরপরে আপনি ই দিবে যে চার্জ ফ্রেম করলো, এরপরে এ বি সি, এখানে ডি হবে আমাদের, এরপরে আসবে ই, এভাবে ধারাবাহিকভাবে এ বি সি ডি দিয়ে আপনি 14টা ছোট ছোট করে আকারে প্রয়োজনে 20 বার লিখেন। যখন আপনার বুঝে চলে আসবে এমসিকিউ যেভাবে হোক আপনি কিন্তু অ্যান্সারটা করতে পারবেন। তাহলে আমাদের ম্যাজিস্ট্রেট আদালতের বিচার আর দায়রা আদালতের বিচারটার উপর আপনার কন্ট্রোল থাকতে হবে যদি আইনজীবী হইতে চান। এইটা আমি বলবো যে আপনি ছোট করে লিখে আপনার টেবিলের সামনে রেখে দেন, কাজে আসবে, সারা জীবন কাজে আসবে। প্রয়োজনে প্রিন্ট করায় নেন, প্রয়োজনে আমি পিডিএফটা দিয়ে দিব যেটা কম্পিউটারে টাইপ করা, সেটা আপনি